নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শতরূপা। এই মুহূর্তে খবরে প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার সঙ্গে আজকে যিনি বিশেষ অতিথি রয়েছেন তিনি হচ্ছেন বর্তমান ত্রিপুরা রাজ্যের যে প্রাক্তন বাম সরকার, সেই সরকার থাকাকালীন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নমস্কার স্যার, স্বাগত জানাই খবরে। নমস্কার। রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জ্বলন্ত সমস্যা বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎ বিভ্রাট বললে ভুল হবে না। তো যেহেতু বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, তাই আজকে আমরা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীকে আমাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডেকেছি। এবং এই মুহূর্তে প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব, যে আপনি একটা সময় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বটা সামলেছেন। বর্তমানে রাজ্যের যে বিদ্যুৎ বিভ্রাটের যে পরিস্থিতি, সেটা নিয়ে আপনি কি বলবেন? রাজ্যে তো বিদ্যুৎ পরিষেবা 2018 পর থেকেই ভালো না। আমরা অনেক চেষ্টা করে বিদ্যুতের যে ঘাটতিটা ছিল, ঘাটতি মানে যা বিদ্যুৎ প্রয়োজন মানুষের ব্যবহারের জন্য এবং তার উৎপাদন বৃদ্ধি করে একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্যে পরিণত হয়েছিল। এবং এটা ছিল অতীতের কথা একটু বলতে হয়। 2005-এর 1 জানুয়ারি আগে এটা ছিল সরকারি দপ্তর, এবং কেন্দ্রীয় সরকার সমস্ত অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিলেন। এটাকে নিগমে পরিণত করতে হবে। আমরা ইচ্ছার বিরুদ্ধে তখন নিগমে পরিণত করেছিলাম। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। তখন লোডশেডিং ছিল। আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, সকল মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। সকল গ্রাম, সকল যে কোনো এলাকা, দুর্গম এলাকা, সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে আমরা পৌঁছে দিয়েছি। এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি প্রায় 98% বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। শুধু 8-9টা ভিলেজ কমিটি বাদ ছিল, এগুলো কাজ চলছিল, তার মধ্যে সরকার চলে গেছে। উৎপাদন ব্যবস্থা রুকিয়া, বরমুড়া, মনারচক, পালাটানা এগুলো হয়েছে। এবং নর্থ ইস্টে বিভিন্ন যে উৎপাদন ক্ষেত্র, এখান থেকে আমরা শেয়ার নিয়েছি। সব মিলিয়ে আমি আজকে পেপারে দেখলাম যে বিদ্যুতের ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। ঘাটতি থাকার কথা না, কারণ এটা বলতে দ্বিধা নেই। 500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ ত্রিপুরা রাজ্যে আছে মানে আমাদের নিজস্ব উৎপাদন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলো আছে নর্থ ইস্টের, তার থেকে যে শেয়ার আমরা পাই, এবং রাজ্যের পালাটানা, মনারচক, রামচন্দ্রনগর, এখান থেকে আমরা শেয়ার পাই। তাতে করে প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ কাছাকাছি থাকে। এটা কখনো কখনো উৎপাদন একটু ব্যাহত হলে সামান্য একটু কমে বাড়ে, কিন্তু বিদ্যুতে ঘাটতি থাকার কথা না। অ্যাকচুয়ালি এটা এখন যেটা চলছে, এটা বলছে একদিকে ঘাটতির কথা বলছে, আরেকদিকে বলছে যে এখানে প্রাকৃতিক দুর্যোগ নতুন না, বর্ষ এটা হয়ে থাকে। বিশেষ করে এই সিজনে মার্চের শেষার্ধের থেকে শুরু হয়, এটা অগাস্ট মাস পর্যন্ত চলে। প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকতে হয়। এটা সাধারণত বিদ্যুতের ক্ষেত্রে যেটা পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে গেলে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী, ইঞ্জিনিয়ার লাগবে যদি পরিষেবা অক্ষুণ্ণ রাখতে হয়। কারণ এটা যে কোনো লোককে দিয়ে কাজ করানো যায় না। এটার জন্য স্কিল, অর্থাৎ দক্ষ শ্রমিক লাগবে এবং দক্ষ ইঞ্জিনিয়ার লাগবে। কারিগরি ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ধারণা আছে সেই ধরনের লোক। আমরা কিন্তু নিগম হওয়ার পর আমরা লোক নিয়োগ করেছি ভালো সংখ্যক। একটা লোকে যেটা লাইন সারাইয়ের কাজ যারা করে, ত্রুটি মুক্ত করার জন্য ফিল্ডে যারা ওয়ার্ক করে, তাদের সাবস্টেশনগুলো রক্ষণাবেক্ষণের জন্য নতুন লোক নিয়োগ করেছি। ইঞ্জিনিয়ারও আমরা নিয়োগ করেছি। কিন্তু আমি দেখলাম এই 2018 পর, জানি না তাহলে তা কোনো নিয়োগ করেছে কি না, কারণ প্রতি বছর রিটায়ারমেন্টে চলে যায় একটা অংশ, এবং সেখানে এটাকে গ্যাপ পূরণ করতে হয়। এবং নতুন এলাকা যেগুলো যুক্ত হয়, সেখানে বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে গেলে এটা দরকার। তারা লোক নিয়োগ করছেন না। কেন করছেন না, কী ব্যাপার, এটা তারা বলতে পারবেন। এটা করা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা কিন্তু নিয়োগ করার পর, আমি যেটা বলতে কোনো দ্বিধা নেই, যে মানুষের থেকে যে অর্থ আমরা সংগ্রহ করেছি, উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশ এবং অন্য রাজ্যে বিক্রি করে যে প্রফিটটা আসতো, সেই প্রফিট এবং মানুষ থেকে যে অর্থ আমরা বিদ্যুৎ বিক্রি অনুযায়ী নিগম সংগ্রহ করতেন, এতে করে চলে যেত। সরকার থেকে কোনো অর্থ আমাদের নিতে হতো না।
বেতন, তাদের সুযোগ সুবিধা, কর্মচারী ইঞ্জিনিয়ারদের, তার সঙ্গে যে মেনটেনেন্স, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। বিদ্যুতে কিন্তু মেনটেনেন্স একদম প্রতিনিয়ত ঠিক রাখতে হবে। যে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে, বিদ্যুৎ থাকলেও সেটা সরবরাহ হবে না, কিন্তু সরবরাহ অনিশ্চিত হয়ে যাবে। আর যান্ত্রিক ত্রুটি হতেই পারে, যন্ত্র তো বিকল্প হতেই পারে। তার জন্য অল্টারনেটিভ তাৎক্ষণিক অ্যারেঞ্জমেন্ট চাই। বিদ্যুৎ এমন একটা ক্ষেত্র, এটাকে বাদ দিয়ে বিকাশ সম্ভব না। এবং জনজীবনের সমস্ত কিছু এটার উপর নির্ভর। খাওয়ার জল, জমির জল সেচ, ইভেন যোগাযোগ ব্যবস্থা বলে যদি আমরা মনে করি, সেটা এই যে কমিউনিকেশন যেটাকে আমরা বলি, সেটা সম্পূর্ণ কিন্তু বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ ছাড়া তো এমনকি থানার যে বিয়েগুলি থাকে, তাদের যে ওয়্যারলেস সেটগুলো, এটাও কিন্তু ব্যাটারি চার্জ দিলে বেশিক্ষণ থাকবে না। ওষুধ পরিষেবা, মেডিসিন, ফ্রিজগুলো কাজ না করলে অনেক মেডিসিন নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? সমস্ত ক্ষেত্রে বিদ্যুৎ হলো অপরিহার্য নাগরিক জীবনে, খাওয়ার জল থেকে শুরু করে সব। এবং এক্ষেত্রে এটা সম্পর্কে একটা স্পর্শকাতর বিষয়। প্রতিনিয়ত এটা তদারকি থাকতে হবে, পিছনে লেগে থাকতে হবে। আর আমাদের ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আর সরকারের সেখানে একটা ভূমিকা থাকবে, তাদেরকে কোনো সময় একটু সাপোর্ট দিতে হবে। সাপোর্ট মানে সেখানে গিয়ে যদি এখন কোনো অবস্থাতে কিছু অর্থের দরকার, এটা দিতে দরকার, সরকার পরে এবার ফেরত নিয়ে নিতে পারবে। এবং এই ক্ষেত্রে কিন্তু যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, স্পেশাল কতগুলি ব্যবস্থা নিতে হয়। তার জন্য প্রত্যেকটা সাবস্টেশন এবং সাবডিভিশনে অতিরিক্ত গাড়ি ব্যবহার করার জন্য অধিকার তাদের দিতে হবে। ফাইল আসবে উপর থেকে নিচ, নিচ থেকে উপর, সময় চলে যাবে। এতে করে কিন্তু গ্রাহক পরিষেবা বিঘ্নিত হবে, বিদ্যুৎ পাবে না, থাকলেও বিদ্যুৎ পাবে না। এটাকে স্টোরেজ করা যায় না। বিদ্যুৎ এমন একটা জিনিস, এটা যদি সরবরাহ না করে, অপর দিকে কিন্তু ঘাটতি বাড়বে। কিসে ঘাটতি বাড়বে? এটা ফ্রিজ আপ করা যায় না। এটা ক্ষতি, মানে যদি ব্যবহার না করে, বিক্রি না করে, তাহলে লসের পরিমাণ বিরাট আকার ধারণ করবে। এটা নিক বা না নিক, টাকা কিন্তু দিতে হবে। যাদের থেকে শেয়ার পায়, টাকা তাদেরকে দিতে হবে। এটা নিয়মই তাই, আইনটাই তাই। তো স্বাভাবিক কারণে যত ব্যবহার করা যাবে, তত কিন্তু আয়টা বাড়বে। এবং এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা কাজ করেই কিন্তু এই রাজ্যটা ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা রাজ্য। আমার মনে হয় গোটা 2-3 রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ স্থান নিয়েছিল ত্রিপুরা, যেটা আমরা লোডশেডিং মুক্ত ত্রিপুরা করেছিলাম। এবং যান্ত্রিক ত্রুটিগুলো মুক্ত করার জন্য প্রচুর পরিমাণ, এটা ঠিক যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প আমরা পেয়েছি, এবং যেটা পেয়েছি সেটা তো অসত্য কথা বলার কোনো প্রশ্ন নেই। প্রকল্পের জন্য এমনি আসে না, তদারকি করতে হবে, স্কিম তৈরি করতে হবে, সাবমিট করতে হবে, লেগে থাকতে হবে, স্যাংশন আনতে হবে, প্রসেস মেনটেন করতে হবে, নিয়ম পদ্ধতিগুলি মেনে চলতে হবে। কারণ একসঙ্গে টাকা দেয় না। এটা নিয়মটা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট আসার পর তাৎক্ষণিক খরচ করলে সেকেন্ড ইনস্টলমেন্ট, তারপর থার্ড ইনস্টলমেন্ট আসবে। এটা পদ্ধতি তাই। আমার মনে পড়ে যে এই রাজ্যের এই যে পরিষেবাটাকে একটা ভালো স্তরে নিয়ে আসার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে একটা প্রজেক্ট দাখিল করেছিলাম। অনেকে কিন্তু বলেছে এটা দেবে কিনা, আমরা বামপন্থী সরকার দেবে কিনা। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা বড় প্রজেক্ট পেয়েছিলাম 1376 কোটি টাকা। এটা টোটালি কিন্তু সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, যাতে পরিষেবা অক্ষুণ্ণ রাখা যায়। এবং তার জন্য 132 কেভি সাবস্টেশন, এটা কিন্তু সরবরাহ ব্যবস্থার জন্য কেন 33 কেভি নতুন সাবস্টেশন, পুরনোগুলোকে এই যে সমস্ত ট্রান্সফরমারগুলো পূর্ণ হয়ে গেছে, লোড নিতে পারছে না, সেগুলি চেঞ্জ করে দেওয়া, অতিরিক্ত ট্রান্সফরমার বসানো এবং ডাবল লাইন বসিয়ে দেওয়া। একদিকের থেকে যদি কোনো কারণে বিদ্যুৎ পরিষেবাটা অক্ষুণ্ণ হয়, আরেকটা দিক থেকে যাতে বিদ্যুৎটাকে সরবরাহ করা যায়, তার জন্য অল্টারনেটিভ লাইন রাখা। প্রত্যেকটা ক্ষেত্রে অল্টারনেটিভ লাইন চাই। এটাকে মাথায় রেখে একটা নেটওয়ার্ক তৈরি করে টেন্ডার প্রসেস শুরু করে কাজটা শুরু হয়েছিল 2016-তে স্যাংশন, 17-তে কাজ শুরু হয়েছে। এটা শেষ হওয়ার কথা 2019। আমি যা শুনেছি এটা হয়েছে একটা অংশ কাজ, বাকিটা এখনও শেষ করতে পারিনি। দেখছি মানে প্রচুর সময় নিয়েছে। এবং এতে করে কিন্তু পরিষেবার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। এখন প্রাকৃতিক দুর্যোগ থেকে যেটা হচ্ছে বলছে আর কি, প্রাকৃতিক দুর্যোগ এটা তো হবেই। এটাতে এই সময় হয়, ঝড় বৃষ্টি হলে তার ছিঁড়ে পড়বে, খুঁটি ভাঙবে, তাৎক্ষণিক সারাই করতে হবে। এবং তাৎক্ষণিক সারাই করতে গেলে অফিসারদেরকে এখানে একটু ক্ষমতা দিতে হবে, যে তাৎক্ষণিক সারাই করার জন্য। কারণ শুধু বিদ্যুৎ নিগমের যারা কর্মচারী, ইঞ্জিনিয়ার, তাদেরকে দিয়ে কাজটা শেষ করা যায় না। অ্যাট এ টাইম লাগবে তো। এটা অ্যাট এ টাইম যদি সারা রাজ্যটাই হয়ে যায়, অ্যাট এ টাইম করতে গেলে তখন এটা একটা ক্ষমতা তাদেরকে দিতে হয় যে তুমি খুব দ্রুততার সঙ্গে কাজটা তোলার জন্য দরকার লাগলে বাইরের ঠিকাদার আগে একটা টেন্ডার করে রেট তৈরি করে রাখা হয়,
সেখানে তুমি দরকার বাইরে ঠিকাদার নিয়োগ করতে পারবে, যারা স্কিল আবার বাইরের, তারা নিগমে কর্মচারী না, তাদেরকে কাজে লাগাতে হয় যদি দ্রুততার সঙ্গে শেষ করতে হয়। আমি জানি না এটা তারা করছেন কিনা, তারা বলতে পারবেন। তো আমি শুনেছি আগে যারা কাজ করেছে টাকা পয়সা পায়টাই নি, বোধহয় দে আর নট ইন্টারেস্টেড, তারা বোধহয় এখন কাজ টাজ করতে চায় না, সেটা আমি শোনা কথা, আমি যা শুনেছি। তো এই যে অবস্থাটা হয়েছে আর কি, অবস্থা থেকে এগুলি ভাবতে হবে, আর টোটাল ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে হবে, টোটাল ম্যান পাওয়ারটাকে কাজে লাগতে হবে, অ্যাক্টিভ করতে হবে, সাপোর্ট দিতে হবে, আর মানুষের কাছে সহযোগিতা চাইতে হবে। মানুষের সহযোগিতা ছাড়া বিদ্যুৎ নিগম এক কদম এগিয়ে যেতে পারবে না, সহযোগিতা লাগবে মানুষের। আর মানুষ তখনই সহযোগিতা এগিয়ে আসবে যদি মানুষের কথাগুলো শুনে। এই লক্ষ্য করলাম কিছু অভিযোগ আসছে যে কল সেন্টারে ফোন তোলে না, অ্যাবসলিউট রং, এটা হওয়া উচিত না। এবং বলতে দ্বিধা নেই, আমি একসময় নিজেই টেস্ট করতাম এগুলো, একজন গ্রাহকের মতো করে কল সেন্টারে তোমার না ধরে, তখন ইঞ্জিনিয়ার কী ব্যাপার, কল সেন্টারে ফোন রিসিভ করছে না কেন, এ কিছুই করতে হবে, এটা করতে। কল সেন্টারে অ্যাটলিস্ট মানুষকে বকতে, ওরা শুনে বুঝিয়ে বলতে, একটু রাগ করবে, কোনো সময় একটু ক্ষুব্ধ হয়ে কথাবার্তা বলতে হয়, ধৈর্য সহকারে বুঝিয়ে বলতে আমরা দেখেছি মানুষ মেনে নেয়, বুঝে, সহযোগিতা করে, নাহলে কী করে চলেছে এতদিন। এখন যেটা হচ্ছে আমার মনে হয় সময়টা বেশি নিচ্ছে। তারপর আরেকটা হলো গিয়ে প্রবলেম যেটা সব জায়গা থেকে আসছে, যে ভোল্টেজের সমস্যা। বিদ্যুৎ আছে কিন্তু ব্যবহার করা যায় না, ভোল্টেজের সমস্যা, পাম্পগুলো চলে না, এবং এটা হলে তো সমস্যা হয়ে যাবে। এটা হলে কিন্তু বাড়ির যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হবে, পরিবহন ব্যবস্থা দুর্বল হবে, এবং স্বাভাবিক কারণে মানুষের অসুবিধা হবে। এবং এটার জন্য কিন্তু ভোল্টেজটা যাতে নিয়মিত থাকে, তার জন্য কিন্তু মেকানিক্যাল যে দিকগুলো এবং এগুলো যান্ত্রিক যে দিকগুলো, এগুলোর দিকে নজর রাখতে হবে, এগুলিকে একটা পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো মুক্ত হওয়ার জন্য সেখানে এগিয়ে আসতে হবে। এগুলো গিয়ে যেটা এখন গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি যে বিরাট ধরনের ঝড় কিন্তু হয়নি, সাধারণত বড় বড় ঝড় হয়েছে, সেই ঝড়ের সময় কিন্তু আমরা একটু সময় নিয়েছে, কিন্তু আমরা মোকাবিলা করে বেরিয়ে এসেছি মানুষের সহযোগিতা নিয়ে। এবং আমাদের ইঞ্জিনিয়ারই করেছেন, এই কর্মচারীই করেছেন, এমন না যে বাইরে থেকে আমরা কাউকে নিয়ে এসেছি, এরাই করেছেন। কিন্তু এই যে রাজ্যের যে অগ্রগতি উন্নয়ন, মুখ্য ভূমিকা এখানকার ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের। কিন্তু এখন কেন এমনটা হলো যে ঠিক সেইভাবে মানুষের চাহিদা অনুযায়ী পারছে না। স্যার, একটা প্রশ্ন করব যে এই যে বিদ্যুৎ নিগমটা বা যে বিদ্যুৎ দপ্তরটা বেসরকারীকরণ করা হয়েছে, বর্তমান সরকার থাকাকালীন যে বেসরকারীকরণের পর বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে সঁপে দেওয়া হয়েছে দায়িত্বগুলো, এবং রাজ্যে যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো এই বিষয়গুলো দেখছে তাদের বিরুদ্ধে এক এক সময় জনরোষ দেখা যাচ্ছে, জনগণ সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তালা ঝুলিয়ে দিচ্ছেন অফিসে, বলছেন বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন, বেসরকারীকরণের ফলাফলটা কতটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে? বেসরকারীকরণ তো আমরা তীব্র বিরোধী ছিলাম, কিন্তু ওই বলেছে তখন কি আমরা, আমাদের স্টেট গভর্নমেন্টে 100% শেয়ার, কিন্তু বিদ্যুৎ নিগমে কিন্তু বেসরকারি কোনো শেয়ার নেই। এটা কিন্তু অন্য রাজ্যে আছে, আমাদের রাজ্যে নেই। আমরা 100% স্টেট গভর্নমেন্টের শেয়ার, অ্যাসেটটাও স্টেট গভর্নমেন্টে হ্যান্ড ওভার করা হয়েছে, যেটা সমস্ত অ্যাসেট কিন্তু স্টেট গভর্নমেন্টের ছিল। আমরা বেসরকারীকরণ করি না, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছি তোমরা টাকা দিলে দেবে, না দেবে আমরা বেসরকারীকরণ করবো না। বিদ্যুতের মতো ক্ষেত্র বেসরকারীকরণ করার তীব্র বিরোধী এই কারণে, এই পরিষেবা ক্ষেত্র একটা মহাজনের হাতে তুলে দেওয়া যায় না। যারা মহাজন, এদের কাজটি হলো লাভ, এবং লাভ এমন একটা জিনিস, এর লোভের কোনো শেষ নেই। লাভ লাভ, মুনাফা 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 মুনাফা, খালি মুনাফা। তখন কিন্তু সে কিন্তু পরিষেবা দেওয়ার জন্য এসছে কেন, মুনাফার উদ্দেশ্যে, এটা জনস্বার্থে না কিন্তু। এবং এখানে দৃষ্টিভঙ্গি দুটো ডিফারেন্সিয়াল। একটা লোকে যিনি বেসরকারি কোনো ক্ষেত্র যখন আসবে, তার মুখ্য লক্ষ্য হলো মুনাফা, তার কাছে কিন্তু জনস্বার্থটা মুখ্য না। এবং সেখানে গিয়ে পরিষেবা ক্ষেত্রটা যদি মুখ্য হয়, জনসেবা যদি মুখ্য হয়, তাহলে সরকারকে সেখানে দায়িত্ব অস্বীকার করা যাবে না। জনগণের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। পরিষেবা ক্ষেত্র তো এটা একটা অন্যতম পরিষেবা ক্ষেত্র, যেটাকে বাদ দিয়ে ভাবার কোনো কারণ নেই। এবং পরিষেবা ক্ষেত্রে হাত তুলবে না, উচিত না সরকারের। এটা যেটা করলেন তারা, 4টা ডিভিশন ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে, এটা আমাদেরও চাপ দিয়েছিল তখন, করতে হবে নতুন সেন্ট্রাল প্রোগ্রাম। আমরা বলছি কেন, আমরা স্টেট গভর্নমেন্ট, তুমি যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, এই স্টেটটা তো এই রাজ্যের মানুষই নির্বাচিত করেছেন, এই সরকারের তো একটা অটোনমি আছে, তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে, তোমার সেটা তো দেখার দরকার নেই। আমরা তোমার কাছে তো এডিশনাল টাকা চাইছি না, স্কিমের এগেনস্টে টাকা চাইছি, কিন্তু বেতন দাও কর্মচারীদের, ইঞ্জিনিয়ারের বেতন দাও, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা বলছি না। আমরা নিজের আয়ে চলছি, এমনকি বিদ্যুৎ কেনার টাকাও কিন্তু কোনোদিন তাদের কাছে চাইনি আমরা।
বিদ্যুৎ যেটা কিনে আনছি আমরা, এর জন্য তো অর্থ দিতে হয়, গ্যাস কিনে বিদ্যুৎ তৈরি করতে হয়, গ্যাসের টাকা দিতে হয়, এই অর্থ তো আমরা সংগ্রহ করছি। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু মধ্যে এটা একসময় কিন্তু লভ্যাংশ দিয়েছি, প্রফিটে ছিল কিন্তু সংগঠনটা, বিদ্যুৎ নিগম কিন্তু প্রফিট হয়েছিল একটা সময়, নো লস নো গেইন এমন জায়গায় ছিল, একটা ফিক্সড ডিপোজিটে টাকা ছিল, খুব ভালো অবস্থায় ছিল, দেনা টেনা তেমন কিছু ছিল না, এটা ভালো অবস্থায় ছিল। এখন তো শুনলাম দেনায় একেবারে নুজ্জমান অবস্থা, খুব খারাপ অবস্থা চলে গেছে দেনা। কেন এমনটা হলো? পরিচালন ব্যবস্থায় নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে। এবং এই যে যাদের হাতে তুলে দিলেন 4টা ডিভিশন, অ্যাবসলিউট রং, ভুল সিদ্ধান্ত। এটা কেন ভুল সিদ্ধান্ত আমি বলছি? অ্যাসেটটা কার? জনগণের, মানে সরকারের, মানে জনগণের। আমি আমার অ্যাসেট দেবো আর সেই অ্যাসেট ব্যবহার করে সে মুনাফা করবে, বুঝতে পারলাম না কেন এটা দেওয়া হবে। এবং অ্যাসেট আমার, যদি এই অ্যাসেটটা যদি ওরা করতো নতুন করে, তাহলে বুঝতে পারতাম। এরা কিন্তু এক পয়সাও তাদের ইনভেস্টমেন্ট নেই, নো ইনভেস্টমেন্ট। এবং টোটাল অ্যাসেটটার লোকে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা অ্যাসেট, এই যে বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা, এটা ব্যবহার করবে কে? বেসরকারি সংস্থা। মুনাফা করবে কে? বেসরকারি সংস্থা। আর এমনকি আমি শুনেছি নিগমের যারা কর্মচারী ছিল তাদেরকে উদ্যোগ করে নিয়ে এসছে। তো এখানে যারা ছিল, এখন নিগমের কর্মচারীদের দক্ষতা, আমি কাউকে আন্ডারমাইন করছি না, কিন্তু এটা তো ঠিক, যারা একবার গোটা মাটিটা চিনেন, রাজ্যটাকে চিনেন, জানেন, এটা চট করে বাড়ি থেকে কেউ এসে কি ফট করে নিতে পারবে? এখানে একটু থাকবে। এবং আমাদের অভিজ্ঞতা কী বলছে, একসময় উড়িষ্যায় দিয়েছিল, বহু বর্ষ আগের ঘটনা আমি বলছি, প্রথম একদম টোটাল বিদ্যুৎ ব্যবস্থা দিয়ে দিয়েছিল বিদেশি একটা কোম্পানিতে, ওটা চালিয়েছিল। যে একটা বড় সাইক্লোন হয়েছিল, মনে আছে কি, 1000 লোক মারা গিয়েছিল, এই বঙ্গোপসাগরে একটা সাইক্লোন হয়েছিল, এবং সেখানে কয়েক হাজার খুঁটি ভেঙে গেছে, পালিয়ে গেছে, সব ফেলে পালিয়ে গেছে। শেষ পর্যন্ত সরকারকে আবার টেক ওভার করতে হয়েছে। মহারাষ্ট্র এটা দিয়েছিল এক সময়, এনরন নামে একটা কোম্পানি আমেরিকার, এবং ওদের সঙ্গে কি খটাখটি গিয়ে শেষ পর্যন্ত ওরা চলে গেছে ওয়াশিংটনে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা ঢুকে দিয়েছে, সব ক্ষতিপূরণ আদায় করে নিয়ে গেছেন, হাত গুটিয়ে নিয়েছেন। তো বেসরকারি পরিষেবা দেবে বেসরকারি ক্ষেত্র, আমার মনে হয় না। বেসরকারি ক্ষেত্র সাধারণত ডিস্ট্রিবিউশন, যেটাকে বলে, 3টা ক্ষেত্র আছে কিন্তু বিদ্যুতের। একটা হলো উৎপাদন ক্ষেত্র, ঠিক আছে, এখানে বেসরকারি ক্ষেত্র ঢুকেছে, টাকা লুটছে। যেমন গুজরাটে, মানুষ তো জানেন এই সমস্ত খবর, গুজরাটে 1 ইউনিট বিদ্যুতের দাম কিন্তু অনেক বেশি, অনেক গুণ বেশি, এবং সেখানে সরকারি ক্ষেত্রগুলো তুলে দিয়ে বেসরকারি হাতে বিক্রি করে দিয়েছে, কিনেছে আদানি আম্বানি। আদানি আম্বানি কিন্তু সরকারি বিদ্যুৎ কোম্পানি কিনে এই বিদ্যুৎই বিক্রি করছেন 8 টাকা, 9 টাকা, 10 টাকা ধরে। এবং এই টাকাটা কে দিচ্ছে? কনজিউমার, যারা গ্রাহক, তারা কিন্তু দিচ্ছেন। আর আমরা এখানে বিদ্যুৎ পাচ্ছি কিন্তু, যেমন আমি জানি পাল্লাটা নয় 2.5 টাকার মধ্যে আমরা বিদ্যুৎ পেয়ে যাচ্ছি। তারপরে গিয়ে আমাদের এখানে খরচটা যুক্ত হবে। এতে গিয়ে একটা সময় ছিল 4 টাকার মতো পড়তো, টোটাল সবটা মিলিয়ে কিন্তু 4 টাকার মতো পড়তো। আমরা এভারেজে উপর দিকে বাড়িয়ে নিচে গরিব মানুষকে ছাড় দিয়ে গরিব মানুষ থেকে 2.5 টাকা করে নিতাম। এটাকে হচ্ছে ক্রস সাবসিডি। এখন তো নতুন আইন করে ক্রস সাবসিডিও তুলে দিচ্ছে, ক্রস সাবসিডি নাকি থাকবে না, তুলে দেওয়ার জন্য আইন করছেন নতুন, নানা ধরনের বিষয়গুলি নামিয়ে এনেছেন। কাজে বেসরকারি ব্যবস্থাপনা পরিষেবা নিয়ে দায়বদ্ধতা থাকবে, মানসিকতা ভাববেন, আমার মনে হয় না। এবং যদি ভাবতেনি, আমি সেদিন কৈলাসহর গিয়েছিলাম, কিছু লোক, বিশিষ্ট লোক আমার সঙ্গে দেখা করে বলছে, আপনি কিছু বলুন, চুপ করে আছেন কেন, কিছু বলুন। আমরা তো বলছি যে আমরা তো এটা বিরোধিতা করেছি, এবং তাদের তিক্ত অভিজ্ঞতা শোনালেন। সাবরুমে গিয়েছিলাম আমি একদিন মিটিং করতে, ওখানেও কিন্তু মানুষ একই কথা বলছেন সাবরুমে। তাহলে যেখানে যেখানে বেসরকারি ক্ষেত্র দিয়েছে, সফলতা তো নেই, চূড়ান্ত ব্যর্থতা পরিষেবার ক্ষেত্রে। তো কেন এটা করছে? রাজ্য সরকারের আর সময় নষ্ট না করে এটা গ্রহণ করা উচিত, আবার নতুন করে তাদেরকে বাতিল করে দিয়ে টেক ওভার করা উচিত, টেক ওভার করে পরিষেবাকে অক্ষুণ্ণ রাখা উচিত। আর হোল বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে সরকারকে আরও নতুনভাবে ভাবা উচিত। আমরা যে দৃষ্টিভঙ্গিতে এটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম, এবং ভাবা যায় যে রাজ্যটা এক সময়, আমারই তো মনে পড়ে, আমি যখন প্রথম 2003-এ বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব নিই, লোডশেডিং ছিল তখন 10 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে লোডশেডিং মুক্ত ত্রিপুরা তৈরি করা। গ্রাহক ছিল তখন, আমার যা মনে পড়ে, 2,27,000 মতো। আমরা এটাকে 8 লক্ষর কাছাকাছি নিয়েছিলাম গ্রাহক, 8 লক্ষ। আর কিছু তো থাকে ওই, মানে বৈধ গ্রাহক না, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে। মোটামুটি সমস্ত লোক কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতেন তখন। এই অবস্থায় কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম। এবং উৎপাদন ব্যবস্থার বড়মুড়া নতুন টারবাইন, রুকিয়াতে নতুন টারবাইন, এগুলি এখন যেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা সময় কাজটা আমরা শুরু করে দেওয়ার জন্য, টাকাও স্যাংশন পাওয়ার পথে ছিল। রুকিয়া কিন্তু
যেটা আছে এটাকে এই যে উপরে যে ইয়েটা হয়, হিটটা হয়, তাপ, এই তাপটা দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। এটা বলতে কম্বাইন সাইকেল সিস্টেম, যেটা করেছে আরসিনগরে ওই নিপকো। আমরা এটা করার জন্য রুখি একটা প্রজেক্ট, ওইখানে একটা প্রজেক্ট, বড়মুড়া দুটো প্রজেক্ট পাঠিয়েছিলাম, স্যাংশন হওয়ার পথে ছিল, কিন্তু আজও সেইটা কাজ শুরু হয়নি। 6 বছর হয়ে গেছে, কাজ শুরু হয়নি। ডম্বুর প্রজেক্ট, এই জল দিয়ে কিন্তু আরও 5 থেকে 7 মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। টারবাইনগুলো অনেক পুরনো হয়ে গেছে, একটা 1976 সালের, আরেকটা সম্ভবত 1984 সালের। এই দুটো টারবাইন যদি চেঞ্জ করে নতুন টারবাইন বসিয়ে দেওয়া যায়, আর ভাটটাকে একটু রিপেয়ার করতে হবে, এতে করে 100 কোটি টাকা মতো লাগে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টও করেছিলেন, টাকা দেবেন বলতে। এটাই রিনোভেশন করবে, ডোমপুর থেকে বিদ্যুৎ হয়। এটা তো একেবারে সস্তা, জল দিয়ে যে বিদ্যুৎটা উৎপাদন। আমি জানি এখন খরচ কত, তখন কিন্তু আমাদের খরচ কত, অনলি 66 পয়সা 1 ইউনিট এটা ছিল। জলবিদ্যুৎ কিন্তু সস্তা, এবং এইগুলি কিন্তু আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। উৎপাদন ব্যবস্থাকেই করা, তারপর এবং এই যে সরবরাহ লাইনগুলো তার পূর্ণ হবে এবং তার ছিঁড়বে, এবং সেখানে ট্রান্সফর্মার পূর্ণ হবে, তার ক্ষমতা সেখানে থাকে না, নতুন ট্রান্সফর্মার বসাতে হবে। কন্ডাক্টর বলবে এটাকে, তারা ওই তারটাকে আর কি, তারগুলো পূর্ণ হলে যখন দেখছে যে লোড নিতে পারছে না, তারগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য স্কিম তৈরি করতে হবে, অর্থ নিতে হবে, এবং টাইম টু টাইম এগুলো চেঞ্জ করতে। খুঁটি পুরনো হয়, কোনো খুঁটি সেখানে তার বহন ক্ষমতা থাকে না, এই খুঁটিগুলো চেঞ্জ করতে হবে। এগুলো কিন্তু একটা এমন না যে হঠাৎ করে প্রোগ্রাম, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। এটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু থাকবে। এটা কিন্তু একেবারে প্রতিনিয়ত এটার দিকে তদারকি থাকতে হবে, নতুবা কিন্তু বিদ্যুৎ থাকলেও যে সমুদ্রের জল আছে কিন্তু খাওয়ার জল নেই। কারো যদি তৃষ্ণা পায়, সমুদ্রের জল খেতে পারবে না। ঠিক বিদ্যুৎ থাকবে, কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, পরিবহন ব্যবস্থাটা যদি উন্নত মানের না হয়। এবং এটার জন্য কিন্তু একটা কন্টিনিউটি বজায় রাখতে হবে, এবং সেখানে গিয়ে তদারকি থাকতে হবে। এখানে দরকার হলে কিছু অর্থ খরচ করতে হবে। অর্থ খরচ না করে কিন্তু এটা করা যাবে না, তাহলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটবে, পাবে না। এখন গত কয়েকদিন যদি যেটা চলছে, আমরা তো বলবো যে সরকার সেখানে টোটাল ম্যান পাওয়ারটাকে কাজে লাগাক, আর সঙ্গে আমরা বলবো দরকার লাগলে এই সময়ে যাতে খুব দ্রুততার সময় কাজ করা যায়, যারা দক্ষ তাদেরকে, রিটায়ার্ড পার্সন থাকতে পারে দক্ষ, তাদেরকেও ব্যবহার করা যেতে পারে এই ধরনের অবস্থা মোকাবিলা। কারণ তাদের তো দক্ষতা, তারাই তো এই রাজ্যের ব্যবস্থাটা তৈরি করে এসছে, তাদেরকেও দরকার লাগে সময় সময় ব্যবহার করা যায়, কাজে লাগানো যায়। এটা আমি বলবো না যে রেগুলার, ফর দি টাইমিং, এরকম সহযোগিতা করে। আমরা ডেকেছিলাম আগে এরকম তৎকালীন একবারে, মানে খুব দ্রুততার সঙ্গে কাজ করার জন্য 7 রাত বাড়িয়ে দিয়েছে, করেছে। আমরা কিছু টাকা হয়তো তাদেরকে দিয়েছি, কেউ কেউ আবার বলছে না লাগবে না, আমরা পরিশ্রম করে দিয়েছি। এটা লাগবে, কিন্তু এখানে কিন্তু আমি যদি দেখি যে কে কোন পার্টি করে, কে কোন চিন্তা করে, এটা ভুল হবে। কিন্তু টোটাল ম্যান পাওয়ারটাই কাজে লাগাতে হবে বিদ্যুতের ক্ষেত্রে। এখানে কেন এগুলো ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গতকাল বা গত পরশু যে ঘূর্ণিঝড়টা হয়েছে, তার একটা প্রভাব কালকে পর্যন্ত তো ছিলই রাজ্যব্যাপী। তারপর আজকে বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎজনিত সমস্যাটাই সবচেয়ে বেশি উঠেছে। তার মধ্যে রাজধানীতে যে আদালত রয়েছে, আমাদের রাজধানী শহর আগরতলার একেবারে বুকে, আদালতে আজকে 3 দিন যাবৎ বিদ্যুৎ বিভ্রাট, এবং আইনজীবীরা আজকে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? একটা আদালত, একটা বিচার ব্যবস্থা যেখানে, সেখানে বিদ্যুৎ পরিষেবা নেই। আমি কী বলবো, শুনেছি আমি এটা। কালকে রাস্তায় নেমেছেন, রাস্তায় সারা রাজ্যে নামছেন, প্রতিদিন রাস্তায় নামছেন, রাস্তা অবরোধ, রোখো, এগুলো চলছে। এটা শুধু সাইক্লোন না, কোনো কোনো এলাকায় সাইক্লোন নেই, কিচ্ছু নেই, কিন্তু 1 মাস ধরে বিদ্যুৎ নেই, এবং সেখানে মানুষ রাস্তায় বসে যায় প্রতিবাদ জানানোর জন্য। আজকে আমরা দেখলাম আগরতলা হয়েছে, আগরতলা কালকে হয়েছে, এবং আগরতলা আজকে যেটা হয়েছে অফিস ভ্যান। আমি তো এলাকায় এখন বসবাস করি, আমি তো আমার তিক্ত অভিজ্ঞতা আমি ইঞ্জিনিয়ারদেরকে বলেছি কি হচ্ছে এগুলো। এবং অফিস ভ্যান যে এরিয়াটা, এটা কিন্তু এখানেই, এই অফিস ভ্যান এরিয়াতে, আদালত চত্বরতে অফিস ভ্যান এরিয়া। এটা আমি যতটুকু জানি, এটা অবশ্য টেকনিক্যাল বিষয়, এবং এই সমস্যাটা রামপুর থেকে, রামপুরে আমাদের বর্ডারে হলো গিয়ে এটার, যেখান থেকে বিদ্যুৎটা সরবরাহ হয়, রামনগর 1 থেকে 10 ফায়ার সার্ভিস এলাকা, আর এদিকে অফিস ভ্যান এরিয়া। এটা কিন্তু ফিডারটা লোকে রামপুর ফিডার বলে এটাকে, একদম বর্ডারে, আখাউড়া চেকপোস্টের কাছে বর্ডারে। এইটার কিন্তু একটা লোডের সীমাবদ্ধতা আছে। আমি যতটুকু জানি, এটা আমাদের সময় কথাবার্তা হয়েছিল, একটা সময় আসবে যখন এটা লোড নিতে পারবে না, এবং তার জন্য কিন্তু বলা হয়েছিল যে এখানে আরেকটা বড় ধরনের ট্রান্সফর্মার বসাও।
তাহলে দুটো থাকলে লোডটাকে শেয়ার করে নেবে, তাহলে এই সমস্যা থাকবে না। এইখানে যেমন চলছে গত কয়েকদিন ধরে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ কিন্তু ব্যবহার করতে পারছে না, নেই, ভোল্টেজ নেই, আপ ডাউন করছে, অনেকে বিদ্যুৎ সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, এই অবস্থাটা চলছে। এবং এটা মূলত এবং যেটা চলছে এটা তো বলবো যে এখানে আর একটু দূরদর্শিতা থাকার দরকার ছিল আগে থেকে, এটাকে আর একটু শক্তিশালী করা দরকার। যেমন এই আগরতলা শহরে ফ্ল্যাট গড়ে উঠছে, জনসংখ্যা কিন্তু সাংঘাতিকভাবে বাড়ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, একসময় তো পুরো দপ্তর আমার হাতে ছিল, পঞ্চায়েত দপ্তরটার সঙ্গে যুক্ত ছিলাম, যেখানে জনসংখ্যা সম্পর্কে, পরিবার সম্পর্কে একটা ধারণা আছে। এটার সঙ্গে সাহায্য রেখে কিন্তু ভাবতে হবে। আগরতলা শহরে বিদ্যুতের ব্যবহার বেড়ে গেছে, স্বাভাবিক, বাড়বে এটা, কারণ জলবায়ুর সঙ্গে এটা যুক্ত এবং এটা বাড়বে, এটা আটকে রাখা যায় না। মানুষকে নিশ্চিত করা যায় না এটা। মানুষ এটা তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। বেশি ব্যবহার করবে তাকেই তো পয়সা দিতে হবে, কেউ বেশি ব্যবহার করবে ভয় তো করবে না, তাকেই তো পয়সা দিতে হবে। তো এটার সঙ্গে সাহায্য রেখে, যেমন ধরুন আমরা ভেবেছিলাম যে আগরতলা শহরে এখানে এই যে ইন্ডোর স্টেডিয়ামটা, নেতাজি যমুনিতে যে ইন্ডোর স্টেডিয়াম, এখানে একটা 30 কেভি সাবস্টেশন বসিয়েছি আমরা নতুন, প্রগতি স্কুলের কাছে একটা নতুন বসিয়েছি। কেন? লোডটাকে যাতে কমিয়ে দেওয়া যায়, 30 কেভি সাবস্টেশন। এবং আমি জানি না তারা এই ক্ষমতা আসার পর আগরতলা শহরের নতুন কোনো সাবস্টেশন করছেন কি না, আমার জানা নেই করেছেন কি না। এবং একসঙ্গে কিন্তু এই যে বনমালীপুর জায়গা আছে, কিন্তু বিরাট জায়গা আছে, এটা কিন্তু আরও উন্নত করা যায়, আরও নতুন ট্রান্সফর্মার বসা যায়, আরও উন্নত করা যায়। এবং ঠিক আছে, উচ্চ পরিবাহী লাইন দিয়ে যদি লাইনটা না যায়, এখন কিন্তু অনেক রকম কন্ডাক্টর বেরিয়ে, কন্ডাক্টর মানে তার, উচ্চ পরিবাহী লাইনের যে সমস্ত হাই টেনশন লাইনগুলো, এগুলো মাটির নিচ দিয়েও নিয়ে আসা যায়। এখানে এনে কিন্তু বড়মোড়ে তো আমাদের বনমালীপুর যেটা, এটাকে আরও উন্নত করা যায়, শ্রীরামপুর উন্নত করা যায়। আরেকটা আছে বাধারঘাট, ওইখানে আরেকটা অবশ্য হয়ে গেছে, আরও দুটো হয়ে গেছে, যেখানে লোকটা ওইখানে বেশি সমস্যা হচ্ছে না। এগুলি কিন্তু ভাবতে হবে প্রতিনিয়ত। এটা আজকে যেটা ভাবলাম এটা শেষ না কিন্তু, কারণ এটা চাহিদা বাড়বে, তার সঙ্গে সাহায্য আগাম চিন্তা ভাবনা করে কিন্তু সেখানে স্টেপ নিয়ে রাখতে হবে। কারণ এমন একটা জিনিস, একটা ট্রান্সফরমার যদি যায়, বড় ট্রান্সফরমার, এটা কিন্তু মার্কেটে পাওয়া যায় না, টেন্ডার করতে হয়। এবং এটা স্টেটে এসে পৌঁছতে 2 বছর, মিনিমাম 2 ইয়ার্স, খুব ভালোভাবে যদি আসে 1.5 থেকে 2 বছর লাগে একবারে। 1.5 বছর যদি কয়েক মনে করে খুব আগে এসছে, কারণ এগুলি বাইরের থেকে টেন্ডার হয় অল ইন্ডিয়া, তারপর পায়, নিয়ে আসতে খুব সমস্যা। যেগুলি এই জাতীয় বিষয়গুলি আমাদের আগের থেকেই ভাবা দরকার। না ভাবলে কিন্তু পরিবাহী ব্যবস্থাকে উন্নত রাখা যাবে না, পরিবাহী ব্যবস্থা বিঘ্ন ঘটবেই। যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে, এবং যান্ত্রিক ব্যাপার তো সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক যাতে অল্টারনেটিভ কোনো যন্ত্রপাতি হাতে না থাকে, হাপিত্তেশ করবে কিন্তু কাজ হবে না কিচ্ছু, গালবন্ধ দেওয়া যাবে, কাজ হবে না কিচ্ছু। তার জন্য অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টটা সবসময় হাতে রাখতে হবে। এবং এর জন্য বিদ্যুৎ নিগমে যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন, প্রায়ই মারা যায়, জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করছেন, তারা অসম্ভব পরিশ্রম করে তারা এই সময়ে। এদের জন্য যে তাদের পোশাক পরিচ্ছদ, যন্ত্রপাতি, হাতে গ্লাভস, এগুলি থাকা উচিত। তাদের নিরাপত্তা বিষয়টাও দেখতে হবে। যখন বৃষ্টির সময় কাজ করে, ঝড়ের সময় যখন কাজ করে, জীবনে ঝুঁকি থাকে, কিন্তু এদের বিষয়গুলো কিন্তু দেখতে হবে। দেখে সেখানে তাদেরকে যাতে নিরাপত্তামূলক ব্যবস্থাটাকে সেভাবে রাখা যায়, এগুলো কিন্তু দেখতে হবে। এগুলিকে বাদ দিয়ে কিন্তু মানুষের ম্যান পাওয়ারটাকে কাজে লাগানো যায়, সমগ্র বিষয়গুলি চিন্তায় রেখে কাজ করতে হবে। করবে তারপর নিশ্চয়ই এটাকে উন্নত করাটা কোনো বিষয় না। কারণ এই সরকার তো এগুলি ভাবনা চিন্তা তাদের নেই, এগুলি নিয়ে ভাবেনও না, চিন্তাও করেন না। আর চিন্তা করার সময়ই বা কোথায়? এবং এখানে কী ভাবনা, কী চিন্তা, সেটাই তো বুঝতে পারছি না। যেই অ্যাসেটটা ছিল সেটাকে রক্ষা করলে কিন্তু হয়ে যায়, আর একটু উন্নত করলে আরও ভালো হয়, তাই তো? ওই অ্যাসেটটাই তো রক্ষা করতে পারছেন না, যা অ্যাসেট ছিল, তো এটাকে রক্ষা করতে হবে। আমরা এই সরকারের কাছে বলবো একটু ভাবনাটাকে চেঞ্জ করার জন্য, ভাবনাটাকে একটু পাল্টাতে হবে। সব কিছুতেই কমার্শিয়াল আউটলুক হয় না, শুধু বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিতে হবে না সব ক্ষেত্রে। দৃষ্টিভঙ্গিটা হলো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, আপনি নিন কিন্তু মানুষকে স্যাটিসফাই করে। মানুষ যখন খুশি হবে, তা ওই যে আমাদের গ্রামের কথা আছে, পেটে থাকলে পিঠে সয়। তার বিদ্যুৎই নেই ঘরের মধ্যে, আপনি যদি তার উপর আর কিছু চাপিয়ে দেন, মানবে না, কিন্তু সইবে না। কিন্তু আপনি যদি 24 ঘন্টা তারকে কোয়ালিটি পাওয়ার, যেটাকে বলা হয় গুণগত মান থেকে উন্নত বিদ্যুৎ, যেটাকে বলা হয় কোয়ালিটি পাওয়ার, সেটা যদি দিয়ে মানুষ, আমি দেখেছি এটার যে মানুষ মেনে নেয়, মানুষ তো সহযোগিতা করেছে।
নিগমটা এই জায়গায় আসলো কী করে? এই যে নিগম নিজের পায়ে দাঁড়িয়েছে, সরকারকে ডিভিডেন্ডও দিয়েছিল, এই জায়গায় আসছে কী করে? এটা তো মানুষের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব হতো? মানুষের সহযোগিতা, ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের মানুষের সঙ্গে একটা সম্পর্ক ছিল, এটার মধ্যে দিয়ে কিন্তু এটা এই সম্পর্কটা আমার মনে হয় একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। মানুষের কাছে যদি বিশ্বাসযোগ্যতা অর্জন না করে তাহলে একটা সমস্যা কিন্তু হয়ে যাবে, তাহলে গ্যাপটা বেড়ে যাবে, যে কোনো ব্যাপার মানুষ খেপে যাবে, আবার যারা কাজ করছেন তারাও খেপে যাবে। আলটিমেটলি দুইটার মধ্যে দূরত্ব বাড়বে এবং দুইটার মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো রাখতে হবে, মানুষকে বুঝিয়ে বলতে হবে ঠান্ডা মাথায়, আর মানুষকেও কিন্তু তাদের সমস্যাগুলো বুঝতে হবে। এটা পরস্পরের একটা ভালো সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু এই ব্যবস্থাটাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যে ভাবনা চিন্তা নিয়ে আমরা মানুষের সঙ্গে সম্পর্ক রেখে অতীতে কাজ করেছি, আমার মনে এই জায়গাটার মধ্যে এই ভাবনা চিন্তা যথেষ্ট ঘাটতি রয়েছে, নইলে এমনটা হবে কেন? এমনটা তো হওয়ার কথা না। ঠিক আছে, কোথাও কোনো একটা জায়গাতে একটা কোনো সমস্যা হলে 2-3 দিন সময়, হয়তো কোনো জায়গাতে একদম খুব রিমোট স্টেডিয়াম 2-3 দিন লাগতে পারে, কিন্তু কেন 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস? খুব ব্যাপারে দেখছি, সত্য মিথ্যা তো আমি বলতে পারবো না। আর মিথ্যা হলে তো কোনো প্রশ্ন নেই, তাদের দিক থেকে তো আর কন্ট্রাডিক্ট করেনি, কিন্তু আমি দেখেছি পত্রিকাতেও দেখি, সংবাদ মাধ্যমে দেখি 2.5 মাস 1.5 মাস বিদ্যুৎ ছিল না, রাস্তায় বসে গেছে। কেন এমনটা হবে? এমনটা তো হওয়া উচিত না। কেউ মানবে এটা? আমার পক্ষে তো মানা সম্ভব সম্ভব হবে যদি বিদ্যুৎ না, আমার পক্ষে এটা মেনে নেওয়া। গ্রামের মানুষ এরা যখন সহ্যের সীমার বেড়ে যায় তখন কিন্তু রাস্তায় বসে যায়। আজকে যেটা অ্যাডভোকেটরা বসবেন, এরা আসলে এখন তো সব কম্পিউটারের সিস্টেম, ব্যাংকের ট্রানজ্যাকশান থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু সব এখন বিদ্যুৎ ছাড়া তো এগুলো অচল হয়ে যায়। এবং এখানে তো একটা রায় লিখতে গেলে তো তার বিদ্যুৎ লাগবে, কম্পিউটারগুলো চলতে হবে, তারপর তার সঙ্গে ফ্যানটা নিতে, আমি এসি বাদ দিলাম কিন্তু ফ্যানটা তো ঘুরতে হবে অ্যাটলিস্ট। এবং এই অবস্থার মধ্যে এখনকার যে অবস্থা, এই অবস্থার সঙ্গে বিদ্যুৎ ছাড়া তো জনজীবনটাই বিপর্যস্ত হয়ে যাবে, একদম টোটাল জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে সমস্ত ক্ষেত্রে। কিন্তু এটা ব্যাংকে গিয়ে প্রভাব পড়ে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রভাব পড়ে, কাজকর্মে প্রভাব পড়ে, সব ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ে। তার খাওয়ার জল ছাড়া তো মানুষ চলতে পারবে না, খাওয়ার জল তো দিতে হবে, পাম্প তো ঘুরবে না। আমি জমির জলসেচ বাদ দিলাম, আচ্ছা ঠিক আছে এটা 4 দিন পরে করুক, কিন্তু খাওয়ার জল তো দিতে হবে। এই যে বিষয়গুলি, কিন্তু এগুলি সম্পর্কে স্পর্শকাতর বিষয়, আরও নজরদারি দরকার। দর্শক বন্ধুরা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের এই আলোচনা, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, যিনি আমার সঙ্গে প্রাক্তন মন্ত্রী রয়েছেন মানিক দে, ওনার সাথে কথা বলাকালীনই কিন্তু দুবার বিদ্যুতের একটা সমস্যা আমরা লক্ষ্য করেছি। তো এই চিত্রটা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট গোটা রাজ্য জুড়ে, আনাচে কানাচে, রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের এপার ওপার, বলতে গেলে গোটা রাজ্য জুড়েই বিদ্যুৎ বিভ্রাটের একটা বিরাট সমস্যা, এবং তার সাথে পানীয় জলের সমস্যা এবং অন্যান্য সার্বিক বিভিন্ন সমস্যা চলে আসছে। তো আমার সাথে এই মুহূর্তে যিনি আলোচনায় রয়েছেন শ্রী মানিক দে, মানিকবাবু যেই বিষয়গুলি তুলে ধরলেন এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে যে বিষয়গুলো উনি বললেন যে চিন্তা ভাবনার কিছু পরিবর্তন দরকার আছে, এই বিষয়গুলো, সেগুলো নিয়ে রাজ্য সরকার আগামী দিনে কতটা গুরুত্ব আরোপ করবে, রাজ্যের এই বিদ্যুৎ যে ব্যবস্থা, যে বিদ্যুৎ পরিষেবা, সেটাকে উন্নত করার জন্য আদৌ আগামী দিনে কোনো উন্নত ধরনের পদক্ষেপ নেবে কিনা রাজ্য সরকার, সেটাও দেখার বিষয় রয়েছে। তার আগে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য, এবং আজকের আলোচনা এখানেই শেষ করব। আপনার পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কোনো শেষ কিছু বলতে চাইবেন? না, আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে অনুরোধ করবো আর কি, যেটা যে স্থানীয় যারা বিদ্যুৎ নিগমে কাজ করেন তাদেরকে সহযোগিতা করুন, আর বিদ্যুৎ নিগমের যারা কর্মচারী ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে অনুরোধ করব, আবেদন জানাবো, এই সময়ে একটু বাড়তি পরিশ্রম করতে হবে। এই পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য বাড়তি পরিশ্রম করতে হবে, মানুষের সহযোগিতা নিয়ে করতে হবে, সম্পর্কটাকে স্বাভাবিক রাখতে হবে, উভয়ের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্কের মধ্যে পরিষেবাটাকে যত দ্রুত পৌঁছে দিয়ে দেওয়া হবে তত মানুষের কাছে কিন্তু তাদেরই সুনাম হবে। এবং সেটা মাথায় রেখে, আমি জানি ঝুঁকিপূর্ণ কাজ, এবং এটা ঠিক যে প্রতি বছর বিদ্যুৎ নিগমের কিছু কর্মচারী জীবনও চলে যায়, পঙ্গু হয়ে যায়, ছিটকে পড়ে উপর থেকে এগুলো হয়, তারপরেও তারা কাজ করেন। আমার দৃঢ় বিশ্বাস, আস্থা আছে ইঞ্জিনিয়ার কর্মচারীদের উপর। ওরা যদি মনে প্রাণে বিষয়টাকে গ্রহণ করে পরিশ্রম করেন তাহলে এই অবস্থা কাটিয়ে তারা উঠতে পারবেন সক্ষম। কিন্তু শর্টেজ অফ স্টাফ একটা মুখ্য সমস্যা,
এবং এই শর্টেজ অফ স্টাফের জন্যই আমার মনে হয় এই সমস্যাটা বেশি হচ্ছে না, এমনটা এতটা হওয়ার কথা না। ওরা কিন্তু খারাপ না, ওরাই তো কাজ করেছে, ওরাই তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুৎ পরিষেবা নিয়ে গেছে, ওরাই উৎপাদন উন্নত করেছে, ওরাই কিন্তু এই যে পরিবহন ব্যবস্থাকে উন্নত করেছে। এদের কিন্তু সেই ধরনের ক্ষমতা আছে। তো আমি সরকারের কাছে আবেদন জানাবো যে স্বাভাবিক সম্পর্ক করে তাদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কাজ করার জন্য। এটা আমি কাউকে জ্ঞান দিতে যাচ্ছি না, ক্ষমা করবেন, এই ক্ষমতা আমার নেই, আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য বলছি না, আমার অভিজ্ঞতা নিরিখে আমি বলছি। কারণ এদের সঙ্গে আমি দেখেছি, এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, একটা ভালোবাসা, তাদের সমস্যা আমাদের বুঝতে হবে, আর সরকারের সমস্যাটা মানে জনগণের সমস্যা, এটাও কিন্তু কর্মচারী এবং যারা ইঞ্জিনিয়ার আছে তাদের বুঝতে হবে। আবার কর্মচারী ইঞ্জিনিয়ারদের একটা সমস্যা আছে, এটাও কিন্তু সরকারকে বুঝতে হবে। এই যে পারস্পরিক সম্পর্কটা, এই সম্পর্কটা আরও নিবিড় হওয়া উচিত। এবং জনগণের সঙ্গে, জনগণ হলো কি, জনগণ সোজা কথা বুঝবে আমি পরিষেবা চাই। জনগণ যখন পরিষেবাটা পাবে আর তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবে, কনজিউমারের সঙ্গে তো ভালো ব্যবহার করতে হবে, একটু কমার্শিয়াল আউটলুক থাকতে হবে এই জায়গায়। কনজিউমার, আমার পয়সা দিয়ে আমি বিদ্যুৎ বিক্রি করছি, তো তার সঙ্গে তো একটা ভালো ব্যবহার, ভালো সম্পর্ক রাখতে হবে। এইটা কিন্তু জনগণের সঙ্গে একটা সম্পর্ক আমাদের রাখতে হবে, তাহলে মানুষের আস্থা থাকবে, মানুষে সহ্য করে নেবে, না পেলেও 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দেরি হলেও কিন্তু মেনে নেবে, যদি স্বাভাবিক সম্পর্কটা থাকে। আমি চাই যে এই সম্পর্কটা নিবিড় হোক। আর সরকারের দিক থেকে যে ব্যর্থ তো বললে যে প্রশ্নটা গোটা রাজ্যে আসছে এখন, এটাকে কাটিয়ে তোলার জন্য সরকারকে এখানে এই বিশেষ করে টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে টোটাল বিষয়টাকে নতুন করে ভাবতে হবে। এটাই আমার বক্তব্য। আর মানুষকে অনুরোধ করব সহযোগিতা করুন, আর সকলে মিলে হাতে হাত মিলিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই আলোচনায়। পরবর্তী আবারও আমরা এমনই বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে থাকবো আপনাদের সঙ্গে, নিয়ে আসবো আবারও সাক্ষাৎকার অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবরে প্রতিবাদে। নমস্কার।